যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে, সেই চুক্তির ভালো মন্দ নিয়ে সবাই কথা বলছে। যারা এক্সপার্ট তারা কথা বলছেন, যারা কিছু কিছু বোঝেন, পত্রিকা পড়েছেন তারা কথা বলছেন, যারা কিছুই বোঝেন না তারাও কথা বলছেন। কিন্তু আমাদের সরকার কথা বলছে না, আমাদের বিরোধী দল কথা বলছে না, আমাদের সংসদে কোনো আলোচনা হচ্ছে না। আবার এর মধ্যে আমাদের আন্দোলনের যিনি বিশাল একজন মহিরু হিসাবে একসময় আবির্ভূত হয়েছিলেন মিস্টার ফরহাদ মাঝার, তিনিও বলছেন যে জুলাই আন্দোলনটা নাকি একটা আসলে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ছিল। কি বলবেন আপনি সব মিলিয়ে? আপনি আপনার কথা সত্য, এবং ফরহাদ মাজার সহ অন্যদের যে উদাহরণ দিলেন সেটাও সত্য। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে আওয়ামী এই এর সঙ্গে আওয়ামী লীগ আমলে যে সমস্ত চুক্তিগুলো নিয়ে যারা সোচ্চার ছিল, যে দিল্লির সঙ্গে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, গোলামি চুক্তি হয়ে গেছে, এরাও আপনি যাদের কথা বললেন তাদের সাথে এদেরকেও যোগ করেন, এরাও কিন্তু চুপ হয়ে আছে, শুধু সরকার বিরোধী দল এরা না। এবং ফরহাদ মাজার যে বিষয়গুলো উল্লেখ করেছে, ওনার অনেক কিছুর সাথে আমি একমত না, কারণ একদিনের কথা বলে ভণ্ডামিতে পরিপূর্ণ। কিন্তু যে কথাটা উনি এখন বলেছেন সেটার বাস্তবতা আছে, যে বাংলাদেশটা আসলে 5 আগস্টের পরে আমেরিকার হাতে চলে গিয়েছে, এবং তারই ধারাবাহিকতা এগুলো যা ইচ্ছে তা হইতেছে, এবং কোনো নাই এখানে, সরকারি দল বিরোধী দলের তরফ থেকে কোনো প্রতিবাদ নাই। আমি দেখলাম যে জামাতের আমির গতকাল আবারও বলেছেন যে না, আমরা এই চুক্তি সম্পর্কে আমরা ওয়াকিবহাল না। তো সেটাও ঠিক মতো বলতে পারেন না, কেন পার্লামেন্ট নিয়ে আলাপ করতেন, তাহলে তো মানুষ বুঝতো যে আসলে এই চুক্তির সাথে তাহলে বিএনপি জড়িত, কিন্তু ইউনূস নিজেই জড়িত। তাহলে কে জড়িত? বিএনপির তরফ থেকে এখনো কোনো কিছু আমি শুনি নাই, বরং বিএনপির কিছু উপদেষ্টা, মন্ত্রী এরা আড়ালে আবডালে বলতে চায় যে চুক্তি যেহেতু করে ফেলেছে তাহলে এটার আর করণীয় কিছু নাই, এই ধরনের কথাবার্তা, কিংবা ধরি মাছ নাচুই ধরনের ইয়ে, কিংবা এজ ইফ যে যারা ইউনূস যেটা করে গেছে সেটা তাদের দায় পড়ে গেছে এখন এটা ছাপাই গাওয়ার। এবং কালকে রাতে আমি যেটা দেখলাম, একটা আমেরিকান নিউজ ওয়েবসাইট থেকে দেখলাম, যে এটা আমেরিকান কিনা আমি জানি না, বাংলাদেশে এটা দেখাও যাচ্ছে না। আমি জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টে দেখলাম যে সে এটা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন সেখানে সেখানে ওই লিঙ্কে বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত এক চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন দুটি প্রতিরক্ষা চুক্তি হয়েছিল বাংলাদেশের সাথে, যে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, আরেকটা হচ্ছে একুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। এবং এই দুইটার সম্পন্ন হওয়ার সঙ্গে নাকি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির সুবিধা যুক্ত থাকবে। এই সুবিধাগুলো ওদের তরফ থেকেই বেশি দেখা যাচ্ছে। এই চুক্তিতে বলা হচ্ছে যে মার্কিন যুদ্ধ জাহাজ এবং বিমান বাংলাদেশ বন্দর বাংলাদেশের বন্দর এবং বিমান ঘাঁটি, বিশেষ করে চট্টগ্রাম এবং মাতারবাড়ির মতো কৌশলগত স্থানে রক্ষণাবেক্ষণ, জ্বালানি ভরানো এবং রসদ সংগ্রহের জন্য ব্যবহার করতে পারবে। এবং সহজ বাংলায় বাংলাদেশের বন্দরগুলো, এটা এয়ারপোর্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা ফ্রি করে দিয়েছি, তারা ইচ্ছে করলে নামতে পারবে, বসতে পারবে এবং রসদ নিতে পারবে, সম্পূর্ণ ফ্রি তারা এখানে। অন্যদিকে গোয়েন্দা তথ্য বিনিময়ের সুযোগ থাকা যে চুক্তিটা করা হয়েছিল, যেটাকে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরের উপর একটি ধারাবাহিক নজরদারি অঞ্চল তৈরি করতে এবং চীনের জ্বালানি করিডোর থেকে ভারত মহাসাগরে যাওয়ার রুটগুলোর উপর প্রবেশাধিকার দিতে পারে। আপনি দেখেন বঙ্গোপসাগরের সার্বভৌমত্ব যেটুকু আছে সেটুকু আমরা দিয়ে দিয়েছি, সেখানেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে অধিকার দিয়েছি। আমাদের সার্বভৌমত্ব তো বহু আগে বিকিয়ে দিয়েছি আমরা চুক্তির মাধ্যমে। আমরা কোথায় কার সাথে চুক্তি করব সেগুলি তাকে জানাতে হবে, সে গোসা করলে এটা আমরা বাতিল করতে হবে, এবং তারা যে সমস্ত দেশগুলোকে নিষেধাজ্ঞা জারি করবে সেই নিষেধাজ্ঞা আমাদেরকেও দিতে হবে। এই চুক্তির কথা তো ইতিমধ্যে সবাই জানে, এই দীর্ঘ চুক্তি যেটা নিয়ে এত কথা হচ্ছে, ইউনূস যেটা ক্ষমতা ছাড়া 3 দিন আগে করে গিয়েছে। তো এখন মনে হচ্ছে যে আষ্টে পৃষ্ঠে আমরা জড়িত হয়ে যাচ্ছি আমেরিকার সাথে। তো আমেরিকা যদি বাংলাদেশকে একটা প্রদেশ ঘোষণা করে দেয় তাহলে বরং বেটার ছিল, তাহলে বাংলাদেশের মানুষও স্বস্তি ঘোষণা করতে পারতো যে যাক, আমরা এখন ইউনাইটেড স্টেটস এর অধিবাসী। তো এইটা করা তো আরো সহজ। এটা বরং এইটা করার কোনো ইয়ে আছে কিনা,
উপায় আছে কিনা সেটা নিয়ে তারা চিন্তা করতে পারে। সে তাহলে বেটার হয়। বাংলাদেশের মানুষ, আমার মনে হয় না যে আমেরিকা বিরোধী যত লোক থাকুক এখানে, তৌহিদি জনতা থেকে শুরু করে প্রগ্রেসিভ সবগুলো কিন্তু তখন আবার বলে যাচ্ছে ঠিক আছে তাহলে অ্যাটলিস্ট আমেরিকার নাগরিক তো হয়েছে, কিন্তু নাগরিক না হয়ে আমার দেশকে এইভাবে বিকিয়ে দেওয়ার, সেটা তো গ্রহণযোগ্য না। উম, যদি আমরা নানা রকম সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু কিন্তু দেখছি অলরেডি, এগুলো নিয়ে নানা ধরনের ট্রল হচ্ছে, মিম হচ্ছে। তো এগুলো দেখতে না আসলে নাগরিক হিসেবে ভালো লাগে না ভাই, নিজেদের কাছে খুব লজ্জিত মনে হয় যে ডক্টর ইউনূস আমাদের দেশটার এত বড় একটা ক্ষতি করে গেল। ঠিক আছে, গেল, তাকে নিয়ে আমরা নানা ধরনের কথা বলছি, কিন্তু তারপর গণতান্ত্রিক ভাবে যে সরকারটা এলেন, যে বিরোধী দল আসলো, তারা কেউ কিছুই বলছে না। এই এই মানে এই অস্ত্র দ্বারা নিজেদের আবার দেশপ্রেমিক বলে দাবিও করছে। বিষয়গুলো মানে কেমন স্ববিরোধী মনে হয়। আলটিমেটলি এগুলো নিয়ে একটা কথা কেন হচ্ছে না, আপনার কাছে কি মনে হয়? তারা কি ভয় পাচ্ছে, কোনো ধরনের জুজুর ভয় হচ্ছে? এর মধ্যে আবার দেখলাম যে খলিল সাহেব নাকি আরেকটা চুক্তি করতে যাচ্ছে, কি জ্বালানি আমদানির ব্যাপারে একটা বোধহয় যাচ্ছে কেন, করে সমঝোতা ফেলছে হয়েছে। যাচ্ছে না, করে ফেলছে অলরেডি। সেটা তো সেটাতে আমরা কি পাবো, ওটা কেন? না, এটাই তো খলিলদেরই তো প্ল্যান। তারাই তো বাংলাদেশকে যে আমেরিকার একটা অঙ্গরাজ্য না করে বাংলাদেশকে বিক্রি করে দেবে, সেটা তো ইউনূস খলিল এদেরই তো প্ল্যান। এটা এখন যা চলছে সেটা তারই ধারাবাহিকতা। এবং এই সরকার কেন এটা মেনে নিচ্ছে বা এই সরকার এর সঙ্গে জড়িত কিনা, তারা সেটা ব্যাখ্যা দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে মানুষ ভুল বোঝাবুঝিতে আছে না আসলে, মানে মানুষ যে একটা ধূম্র জালের মধ্যে আছে সেটা থেকে ক্লিয়ার হতে পারে। হম। আচ্ছা, এই রাজনীতি আলাপ একটু বরং সরিয়েছি, একটা আরেকটা কথা বলতে চাই, একটা সামাজিক একটা ঘটনা, যে যার মধ্যে আমরা খুব তীব্রভাবে আমি মনে হয় সংকীর্ণ রাজনীতি দেখতে পাচ্ছি। আপনি কেমন দেখছেন আমি জানি না। এই যে একটা মেয়ে মারা গেল আপনার লিভারের একটা রোগের কারণে, কারিনা কায়সার, আমাদের কায়সার হামিদের মেয়ে, সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কথাবার্তা আমরা দেখছি, আমার ধারণা আপনিও দেখছেন। তো আমি আর বিস্তারিত বলতে চাই না, আপনি এটা নিয়ে কিছু বলবেন কিনা। না, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমিও বুঝেছি। এটা হচ্ছে যে আমাদের ঘৃণার সংস্কৃতির ফল। ডক্টর ইউনূস যে আমাদের সোসাইটিটাকে বিভক্ত করে দিয়ে গেছে, ঘৃণা ছড়ানো, যে 5 আগস্টের পর থেকে যে ঘৃণার সংস্কৃতি তৈরি করে দিয়েছে, বারবার যে একই কথা বলছি, এগুলো হচ্ছে তারই প্রতিফলন। একটা মেয়ে মারা গেছে, তার অতীত কি ছিল আমি সে বিষয়ে জানি না। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যদি দেখি, রানী হামিদের নাতনি, তারপরে হামিদুল্লাহ সাহেবের নাতনি, তারপরে আপনার কাইসার হামিদের মেয়ে, সব দিক থেকে তো তার একটা গৌরব, মানে প্রাউড ফিল করার মতোই একটা ফ্যামিলির মেয়ে। সে সে মারা গিয়েছে, অত্যন্ত দুঃখের বিষয়। আমি কালকে রাতে এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। আমি বলেছি যে আমি খুব ব্যথিত হয়েছি। আমি ব্যথিত হয়েছি এই জন্যই যে এই, মানে আপনি যদি কায়সার আহমেদের জায়গায় যদি আমি আমাকে নিই, তাহলে একজন পিতা হিসাবে আমাকে এটা ব্যথিত করে, আমার হৃদয় চুরমার হয়ে যায়। আমি স্ট্যাটাস দেওয়ার পর দেখলাম যে অনেকে সেখানে বিরূপ মন্তব্য করছে। ইনফ্যাক্ট আপনি বিশ্বাস করবেন না, আমি এমন একটা নিউজ দেখি নাই, এমন একটা স্ট্যাটাস দেখি নাই যেখানে এই মেয়েটাকে নিয়ে আহ গালাগালি হচ্ছে না বা মন্দ কথা বলছে না। সেখানে বলা হচ্ছে যে লাল বাদর সে এটা করেছে ওইটা করেছে, এটা আল্লাহর তরফ থেকে তার শাস্তি এবং আলহামদুলিল্লাহ। এগুলো এই যে কালচার, এটা কিন্তু আবার আপনি যদি অতীতে যান তাহলে দেখবেন যে কিন্তু আমাদের যে গোষ্ঠী এখন কারিনাকে নিয়ে বেশি কথা বলছে, তারাই আবার এগুলোর প্রচলন ছিল, তারাই এগুলার মানে হোতা। আপনি এই সঙ্গে আবার দেখেন যে জুলাই স্তম্ভ যেটা আছে শাহবাগে, সেটা তো আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। তাহলে আপনি দেখেন জুলাইকে নিয়ে কেন এত ঘৃণা, সেটা সেটা দেখেন। তাহলে এই ঘৃণার পেছনে কি শুধুমাত্র আসলে যারা এই 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 প্রকাশ্যে এটা ইয়ে করছে যে তারা শেখ হাসিনা দোসর, আওয়ামী দোসর, শুধুমাত্র এইটা বলে আপনি পার পেয়ে যাবেন? না, আপনি আর গভীরে গভীরে যান। গভীরে গিয়ে দেখেন যে যারা আবার কারিনার পক্ষে স্ট্যাটাস দিচ্ছে, তারা আবার জুলাইকে টেনে আনছে। জুলাইয়ের সেই মহান যোদ্ধা কারিনা মারা গেল, সেই স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে এই করেছে ওই করেছে। তার মানে হচ্ছে যে আপনি একটা পক্ষ আর একটা পক্ষকে ঘায়েল করতে চাচ্ছেন।
আপনি যখন আরেকটা পক্ষকে ঘায়েল করতে চান এই মৃত্যু দিয়ে এবং এই মহিমান্বিত করতে চান, আপনি যখন শাহবাগে হাদির মৃত্যুকে মহিমান্বিত করতে চান, আবার হাদি যখন যে গালাগালি করে সেগুলো আপনি ভুলে যান, যে একই কাহিনী একইটাই হবে এখানেও। এখানেও সে ভাইস ভার্সা হচ্ছে, একটা আরেকটাকে বিরুদ্ধে লেগেছে। মৃত্যু সেটা কারো মনে আসতেছে না, মৃত্যু যে আমাদের সবার ঘটবে, সবাই যে এই পথে যেতে হবে, সবাই ফ্যামিলির আর কেউ বেঁচে থাকবে না, আমরা সবাই যে যাব, এটা ভুলে গেছি। আমরা এখানে রাজনীতিটাকে প্রাধান্য দিচ্ছি। এখানে ব্যক্তি কি করেছিল, ভাই মৃত্যুর পরে তো সব সমান, এটা কি করেছে এটা ভুলে যান গিয়া। আপনি আপনি শোক প্রকাশ করেন সেটাতে ঠিক আছে, আপনি কারিনার প্রতি সমবেদনা জানাতে গিয়া শেখ হাসিনা 14 গোষ্ঠী এবং আওয়ামী লীগকে গালাগালি করবেন, আর আওয়ামী লীগের লোকেরা বসে থাকবে কেন? তারাও সে একই কায়দায় আপনার আলহামদুলিল্লাহ পড়তেছে। যে এই যে কালচার গুলো যারা উৎপত্তি করেছে তাদের এটা ভাবা উচিত। এবং বারবার যে বলি ইউনুস এই সমাজটাকে নষ্ট করে দিয়ে গেছে এবং এই ঘৃণার সংস্কৃতি এদেশে প্রবেশ করে দিয়েছে, এগুলো হচ্ছে তার প্রতিফলন। এগুলো নিজের জায়গা থেকে, নিজের রাজনৈতিক অবস্থান থেকে বাইরে এসে চিন্তা করেন কেন হয়। আপনি একজনের মৃত্যু সংবাদ লিখবেন, আরেকজন কেন গালাগালি করে যাচ্ছে। আর আপনি একজনের মৃত্যু সংবাদ লিখলেন, সেখানে কেন রাজনীতি টানতেছেন, সেখানে কেন আরেকটা দলকে আপনি ঘায়েল করতে চাচ্ছেন। তো যেমন কর্ম তেমন ফল হবে। জি, জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আনিস আলমগীরের কথা। আমি উনার যে শেষ বক্তব্যটা এটা নিয়ে একটু বলতে চাই। দেখুন, কারিনা কায়সারকে আনিস আলমগীর আগে কতটুকু চিনতেন এবং পরে কতটুকু চিনলেন এটা আপনি বুঝতে পারেন। আমি নিজেও কিন্তু ওনাকে আগে অতটা চিনতাম না। কারিনা কায়সার অনেক কাজ করেছেন সোশ্যাল মিডিয়ায়, ওনার অনেক কাজের প্রতিফলন আপনি হয়তো খুঁজে পাবেন, ওগুলো ওনার কাজ। জি, বিএনপি সরকার 18 ফেব্রুয়ারি শপথ নিয়েছে। আজকে 16 মে, একদিন পরেই 3 মাস পূরণ হতে যাচ্ছে। দেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে, একজন আইনজীবী হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এই 3 মাসে বিএনপি সরকারের অ্যাচিভমেন্টটা কি, অথবা আপনি সমালোচনার জায়গা থেকে আপনার কোনো অভিযোগ আছে কিনা? Well, you see, পার্লামেন্ট 1 মাস চলেছে বা আর কিছু বেশি হয়তো চলেছে, সেখানে কোনো ধরনের আলোচনা, অর্থনৈতিক আলোচনা আমি দেখি নাই। ইটস সো আনফর্চুনেট যে 200 মেম্বার যাদের থাকে তারা আলোচনায় শুরু করে ঘোষক দিয়ে। আরে ঘোষক ইজ হিস্ট্রি, এইগুলি সবাই জানে যে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে, কে কি করেছে, এভরিবডি নোজ। এটা তো আর পার্লামেন্টে বসে ঘোষক, তারপরে ফ্যামিলির ব্যাপারে বলা, তারপরে 20 কিলোমিটার রাস্তা দরকার, 500 বেডের হাসপাতাল দরকার, এইগুলি কোন ধরনের আলোচনা? আলোচনা হোক পার্লামেন্ট হবে পলিসি নিয়ে। আলোচনা হওয়া উচিত ছিল আমাদের ট্রেড এগ্রিমেন্ট যেটা করেছি এটা নিয়ে কেউ কোনো কথাই বলে নাই। আমাদের আলোচনা করতে হবে অর্থনীতি নিয়ে। আজকে অর্থনীতি আমাদের যে একটা ধস নেমেছে, ইনফ্লেশনের এই পরিস্থিতি, মানুষের তো বেতন বাড়ে নাই। এখন আপনি আসেন ম্যাক্রো ইকোনমি, আমাদের যেটা আছে দ্যাট ইজ আন্ডার স্ট্রেন, সিভিয়ার স্ট্রেনে আছে আমাদের ম্যাক্রো ইকোনমি। আমি ইকোনমি এটা ধ্বংস ইউনুস থেকেই শুরু হয়েছে। আপনার কি মনে হয় যে এখন তো মানে একটা শক্তিশালী বিরোধী দল রয়েছে, আসন সংখ্যার দিক থেকে ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি রয়েছে, সেই জায়গা থেকে এই যে জনগুরুত্ব সম্পন্ন ইস্যুগুলো, সে ট্রেড ইস্যু, মার্কিন বাণিজ্য চুক্তি কিংবা হামের মতন একটা মহামারী বিষয় নিয়ে সংসদে তেমন কোনো আলোচনা হলো না। এই আলোচনাগুলো না হওয়ার কারণ কি? মানে বিরোধী দল সরকারি দল সব মিলেমিশে একাকার, বিষয়টা কি এরকম? না না, এরকম না, বিরোধী দল ইজ উইক। এই জিনিসগুলি আলাপ করার জন্য যে ধরনের মেম্বার্স অফ পার্লামেন্ট বিরোধী দলে থাকা উচিত সেটা নাই তো। আপনি জানেন যে বিরোধী দল এমন আছে যে যখন আমেরিকান এসেছিল আজকে থেকে কয়েক উইকস, কয়েক সপ্তাহ আগে, তো ওদের কাছে তো ওনার সাথে আলাপ করার মতন লোক ছিল না, এমপিসদেরকে ডাকা হয়েছিল।
ওনারা ওদেরকে হায়ার করতে হয়েছিল, ইফতেখার চৌধুরী সাহেবকে হায়ার করে নিয়ে গেছিল তারা আলাপ করার জন্য, বিকজ ওদের এমপিসদের মধ্যে কোনো এরকম ক্যালিবারের লোক নাই, ছিল না। বিকজ এইগুলি তো আপনাকে কনস্ট্যান্টলি খেয়াল রাখতে হয় যে পলিটিক্স কোথায় যাচ্ছে, জিও পলিটিক্স বা জিও ইকোনমিক্স। না, দের ইজ নো ক্যাপাসিটি। একটা জিনিস আছে না ক্যাপাসিটি বিল্ডিং এর, আপনার এমপিসদের তো কোনো ক্যাপাসিটি নাই এইসব আলাপ করার জন্য। দিস আর ভেরি ইম্পর্টেন্ট আলাপ। এই আলাপগুলি ম্যাক্রো ইকোনমি আর মাইক্রো ইকোনমির উপরে গিয়ে এফেক্ট করে। ওদের আছে, জানে। আপনি তো নমিনেশন দিচ্ছেন ইলেকশনে আইসা ওই সাংসদ হওয়ার জন্য, দ্যাটস ইট। কিন্তু আপনাকে তো কিছু সাংসদ এমন বানাতে হবে যাদেরকে আপনি রিটার্ন করে আনবেন। ওই ক্যাপাসিটি নাই, ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। আপনার ক্যাপাসিটি বিল্ডিং তো আপনার পার্টিসিপেট করতে হবে, ওই ধরনের লোককে দিতে হবে। আপনি চিপ ইয়ে করে আপনি দেখেন ইলেকশন কমিশনে ইয়ে বের করে যে আপনার যে সাংসদগুলি আছে ওদের একাডেমিক পারসুট কি আছে, জাস্ট বের করে দেখেন কার কি আছে। এই কথাগুলো যেমন বেজ আছে, আপনি যেগুলো বলছেন সেগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আবার এমন অভিযোগও তো আছে, বিশেষ করে কথিত মার্কিন যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তির বিষয়ে সব দলই জানতো, বিশেষ করে সংসদে যারা আছে, সেটি জামাত, বিএনপি, এনসিপি, এবং তাদের এক ধরনের সম্মতি আছে যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য চুক্তির প্রতি। এইসব কারণেই এই আলোচনাগুলো হয়নি, নাকি এই যে হাম বিষয়ে যে একটা মহামারী সৃষ্টি হয়েছে, প্রায় 400-450 উপরে শিশু মারা গেছে সরকারি হিসেবেই, সেগুলো নিয়েও তেমন কোনো আলোচনা নেই। আলোচনা শুধুমাত্র জুলাই সনদ আর এই সংবিধান সমস্যা হবে কিনা, যে সব বিষয়ে আলোচনা হচ্ছে না। ঘোষক এইটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু দেশের যে সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এই যে আপনি আরেকটা চুক্তি করলেন না গতকালকে না পরশু, জ্বালানি বিষয়ে সমঝোতা, জ্বালানি একটা স্মারকই হোক, কেন করলেন? আপনি কি কনফিডেন্সে নিয়েছেন? আমি জানি না, ইউ হ্যাভ টু আস্ক দ্য লিডার অফ দ্য অপোজিশন যে আপনাকে কনফিডেন্সে দেওয়া হয়েছে কিনা। ইটস আ বোগাস চুক্তি, ইটস আ বোগাস চুক্তি। ক্যাপাসিটি বিল্ডিং করবেন, অমুক করবেন, তমুক করবেন, আপনি বোগাস, টোটালি বোগাস। ইট উইল নট হেল্প ইউ। আপনার এই মুহূর্তে দরকার জ্বালানি, এমএনজি দরকার আপনার এই মুহূর্তে, আপনার এলপিজি দরকার। এইটা কিভাবে আপনি আনবেন? এইটা আপনার কাছে অনলি উপায় হচ্ছে স্পট মার্কেট থেকে কিনে দিয়ে আসেন, যেন কলকারখানা চলতে পারে, যেন আপনার ইলেকট্রিসিটি যে পাওয়ার সেক্টর চলতে পারে। তারপরে আপনি দেখেন, আমাদের যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো তখন 5000 সামথিং মেগাওয়াট আমাদের ছিল, এবং আমাদের পাওয়ার রিকোয়ারমেন্ট তখন ছিল 7000 সামথিং মেগাওয়াট। ঠিক আছে, আরো কম সম্ভবত 3000 সামথিং ছিল, মানে কম ছিল। এখন এইখানে উনি রেন্টাল পাওয়ার করে উনি পাওয়ার কে কিছুটা ঠিক করেছেন। তারপর তো আমাদের পাওয়ার নাই এখন, তো আই থিঙ্ক ইট ইজ মোর দেন 25,000-30,000 মেগাওয়াটের মতন আমাদের ইনস্টলড পাওয়ার আছে, ইনস্টলড যেটা আছে, ব্যবহার হচ্ছে না, যার জন্য আমরা ক্যাপাসিটি পেমেন্টস করছি। আপনি জানেন এই কষ্টের মধ্যে কিন্তু মোর দেন 5,000 crore দুইটা পাওয়ার প্ল্যান্ট 2,200 সামথিং এন্ড 300 সামথিং করোড় আমাদের যদি স্ট্যাটিস্টিক্স দেখি, there is no power in the country। মিল কল কারখানা চালাতে পারতেছেন না। আমরা ঢাকায় বসে পাওয়ার পাচ্ছি, বাইরে নাই। বাইরে হলো যে কয় মিনিটের বা কয় ঘন্টার জন্য আসছে, এমনও আছে যে 48 ঘন্টা 72 ঘন্টায় পাওয়ার আসছে না। কি আলোচনা হয়েছে? সবাই তো রুরাল কনস্টিটুয়েন্সি আছে না, ওদের কনস্টিটুয়েন্সি কোথায়? ওরা জনগণের এই প্রশ্ন এটা রেজ করেছে, হোয়াট ইজ দ্য প্রবলেম? একজনও করেছে। So what can you expect from this সংসদ, which has no capacity to discuss economics, which has no capacity to discuss foreign policy, which has no capacity to discuss... এখানে ক্যাপাসিটির অভাব, জানাশোনা, জ্ঞান কিংবা যোগ্যতার মাপকাঠিতে আমরা এগুলো বিবেচনা করব, নাকি বিশেষ উদ্দেশ্য রয়েছে কোনো? যেমন আমরা এই 3 মাস মানে শুধু জুলাই সনদ নিয়ে আলোচনা করতে দেখলাম, মাঝে মধ্যে হয়তো 2-1টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আবার সরকারের পক্ষ থেকে এই সব
বিষয়ে কোনো কিছু অ্যাড্রেস করা হলো না জনগণের সামনে, কিংবা চুক্তির সম্পর্কে কোনো আলোচনা করা হলো না। এগুলো কি বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে পেছনে, মানে কোনো রাজনৈতিক বিশেষ উদ্দেশ্য? আমি তো সেটা জানি না। আহ, হয়তো মার্কিনীদেরকে হয়তো আলোচনা যদি হয় তাহলে ওদের বিরুদ্ধে যাবে আলোচনা। হয়তো এই সরকার আর বিরোধী দল দুইজনই যেহেতু মার্কিনী ইসের থেকে এসেছে, প্রোডাক্ট, মার্কিনী প্রজেক্টেড প্রোডাক্ট এরা, ঠিক হুম, আছে। 2004 হুম। এর যে প্রোডাক্ট আছে এগুলো সব মার্কিনী প্রোডাক্ট। তো হয়তো তারা লজ্জা পাচ্ছে, হয়তো। যে আপনি যে বিষয়টি উল্লেখ করলেন, যুক্তরাষ্ট্রে বসে যে জ্বালানি সমঝোতা স্মারকটি হলো দুই দেশের মধ্যে ডক্টর খলিলের নেতৃত্বে বাংলাদেশের পক্ষ থেকে, তো আমরা দেখলাম মার্কিন ট্রেড নিয়ে যেমন কোনো আলোচনা হলো না, আবার এই যে জ্বালানি সহযোগিতা যে স্মারকটি সেটি নিয়েও সংসদে কোনো ধরনের আলোচনা হলো, অন্যান্য বিষয় বাদই দিলাম। আহ, বলা যে হয় যে সংসদ সার্বভৌম, সেই সার্বভৌমত্বের প্রতীককে আমরা অস্বীকার করছি, পাশ কাটিয়ে যাচ্ছি। বিষয়টি কি এরকম, মানে এটি শুধুমাত্র আহ, নামমাত্র কিনা? প্রথম আমার একটা সংশয়, সেটা হলো যে হু ইজ খলিল টু সাইন দ্যাট চুক্তি? আমার জ্বালানি মন্ত্রী কোথায় ছিল? রাইট। ওয়াই ইজ মাই জ্বালানি মন্ত্রী নট ইনভলভ? বিকজ এটা তো তার দপ্তর, খলিলের দপ্তর না। খলিল সাথে থাকতে পারতো। ট্রেড চুক্তি হুম, হুম। যেমন বসিরউদ্দিন করেছে, খলিল সাথে ছিল। খলিল এগুলি, বিকজ খলিল তো আপনার সরকারের মধ্যে ইজ এন আমেরিকান এজেন্ট। খলিল ইজ নাথিং এই গভর্নমেন্টের মধ্যে। সে আমেরিকান ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য সে এখানে আছে। তো আমার মনে হয় আমার মাননীয় প্রধানমন্ত্রীকে এটা দেখা উচিত যে কিভাবে, বিকজ আপনার কেন এরকম হবে, এই সিচুয়েশন কেন হচ্ছে? আপনার আপনি কি একটা, মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী জানেন না এসব বিষয়ে কিছু, তাকে না জানিয়ে কিছু করা হচ্ছে, এমন কি মনে হয় আপনার? আমি একটা কথা বলবো, আমি এটা ডাইরেক্ট উত্তর দেব না, তবে জি। একটা কথা বলবো, সেটা হলো যে আপনারা জানেন যে গাজায় যখন জেনোসাইড চলছে, জেনোসাইড চলছে, তখন আমরা অনেকেই রাস্তায় নেমেছি। আর অলমোস্ট অনেক বড় বড় জামায়াত হয়েছে এই হুম, সৌরদ্দি উদ্যানে আর এসব জায়গায়। ট্রাফিক ডিসরাপ্ট হয়ে গেছে। আহ, তখন আমার খেয়াল আছে এটা লিক হয়েছিল, ফখরুল সাহেব ফোন করেছিলেন ওনার অ্যাক্টিং চেয়ারম্যানকে, যে আহ, এরকম হচ্ছে, তো আমাদেরও এটা প্রোটেস্ট করা উচিত, গাছটা এটা হচ্ছে। তো ওনার যে রেসপন্স ছিল সেটা ছিল কিছু এরকম, যে ফখরুল সাহেব, পশ্চিমারা তো এখন আমাদেরকে সাপোর্ট করছে, আপনি যদি সেটা করেন তাহলে আর কি পশ্চিমারা আপনাকে সাপোর্ট করবে আমাদেরকে? হুম। আই থিঙ্ক দিস আনসার্স ইউর কোয়েশ্চেন। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আমরা একটু অন্য বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হয়েছে, অনেকে বলে যে এই নির্বাচন 2024-এর চেয়েও খারাপ হয়েছে। তার কারণ বা অন্যান্য নির্বাচন 2014 কথা বলতে পারি। তখন ওই সময় আওয়ামী লীগ বিএনপি কে মাইনাস করেনি ইচ্ছাকৃতভাবে, বিএনপি যাতে না আসে হয়তো সেই কৌশলগুলো অবলম্বন করা হয়েছিল, এবং বিএনপি নির্বাচনে আসেন 2014 কিংবা 24-এ। এই নির্বাচনটি তার চেয়েও খারাপ হয়েছে, তার কারণ আওয়ামী লীগ মতো একটি দলকে পুরোপুরি মাইনাস করে রাখা হয়েছে কথিত একটি আইনের মাধ্যমে। এখন আমরা যদি মানে আমি যদি গত 2 দিন আগের একটি উদাহরণ দিই, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তিনি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যাচ্ছে যে 6 মাসের মধ্যে আমি দেশে ঢুকবো, তার কর্মীদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আবার এদিকে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা একেবারে এক একটা আওয়ামী লীগকে ফিরতে না দেওয়ার বিষয়ে মোটামুটি এটুকু আমরা দেখতে পাচ্ছি। আপনার কি ধারণা যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে মন্তব্যটি করেছেন, ইজ ইট পসিবল, এর সম্ভব? ইন পলিটিক্স এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল বলে কিছু নেই। টুডেজ ফ্রেন্ড ইজ টুমরোজ এনিমি, and yesterday's enemy is today's friend. You see, so everything is possible. তবে আমি একটা কথা বলি, বিএনপি বোধহয়
হয়তো একটু ভুল করছেন। আওয়ামী লীগকে এইভাবে এই যে আইন পাস করলেন তারা, এটা উচিত হয় নাই। বিকজ এইটা দেখা যাচ্ছে দ্যাট ইট ইজ ভার্চুয়ালি এ কন্টিনিউয়েশন অফ ইউনুস রিজিম, ভার্চুয়ালি একটা কন্টিনিউয়েশন অফ দি ইউনুস রিজিম। আরো এই কারণে বলছি যে এখনো দেখা যাচ্ছে যে যখন কোর্ট থেকে বেল হয় তারপরে শোন আরেস্ট দেখানো হচ্ছে যেন রিলিজ না হয়। এখন এই সরকারের সময় একটি নতুন মাত্রা অ্যাড হয়েছে। আজকাল যেহেতু এই শোন আরেস্ট নিয়ে একটা লিগ্যাল প্রবলেম আছে, আজকাল সেটা না করে ডিটেনশন অর্ডার দিচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের আন্ডারে। দিস ইজ হ্যাপনিং এই সরকারের আমলে। তো এই যে আপনি ডিটেনশন অর্ডারের যে খেলাটা শুরু করেছেন, ইট ইজ ইন ভেরি ব্যাড টেস্ট, খুবই ব্যাড টেস্ট। বিকজ এটা সবচেয়ে বেশি ইউজ হয়েছিল এরশাদ সাহেবের সময়। আইন তো হয়েছে আগে 71-এ, কিন্তু ইউজ হয়েছে সবচেয়ে বেশি, এটা ইউজ করেছিল হোসেন মোহাম্মদ এরশাদ। তো ওই জিনিসটা আপনি এখন এই ডিটেনশন কেন দিচ্ছেন? এটা তো ডরমেন্ট ছিল, দিস ডিটেনশন ওয়াজ ডরমেন্ট, আপনি এখন আবার শুরু করে দিয়েছেন এই ডিটেনশন দেওয়া। তো আমার কথা হচ্ছে প্লিজ ডোন্ট ডু দিস, এইগুলি একটু বোঝার চেষ্টা করেন। আর ইন এজ মাচ এজ শেখ হাসিনার কথা আপনি বললেন, দেখেন আমরা দুইটা জিনিস দেখেছি। একটা হলো যে ইঞ্জিনিয়ার মোশাররফ মারা যাওয়ার পর আপনি দেখেছেন লক্ষ 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 লোকের জামায়াত হয়েছে সেখানে ওনার জানাজায়, এবং সেখানে যে স্লোগান হয়েছে সেটা আমরা সবাই জানি, দেখেছি, পত্র পত্রিকায় আছে, মিডিয়া আছে, সবখানে আছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে। এর আগে ইউনুস সাহেবের সময় আমরা দেখেছি, আপনার খেয়াল আছে কিনা, নুরুল মজিদ হুমায়ুন ইন্ডাস্ট্রিজ মিনিস্টার জেলে ছিলেন, মারা গেলেন, ওনার হাতে, জি জি, উনি মরা অবস্থায় ওই যে হ্যান্ডকাফ করা আর বেডের সাথে বান্ধা, তো উনারও জানাজা তখন কিন্তু বলতো এরা, এই রিজওয়ানা টিজওয়ানা যত গুলি ছিল, ওই যে সবাই বলতো যে জানাজা পড়ানোর লোগো পাওয়া যাবে না আওয়ামী লীগের দোসরদের, আওয়ামী লীগের। সেখানে লক্ষ লক্ষ লোক নরসিং দিতে হয়েছে, এবং সেখানেও এই স্লোগান গুলি হয়েছিল। তো আমার কথা হচ্ছে দেখেন, যার একদম মানে এত শক্তি, 4-5 কোটি মানুষ কোথাও গেল না, হ্যাঁ, একে আপনি কিভাবে বাদ রাখবেন? আর আপনি যে 2014-র কথা বললেন ইলেকশনের, একটু আগে মন্তব্য করলেন না, দেখেন 2014 আমার ইসে ওয়াজ এ মিস্টেক বাই বিএনপি। বিএনপি বয়কট করেছে ইলেকশন 2014। আমি সেটাই বলছি যে আওয়ামী লীগের সময় হয়তো তাদেরকে নির্বাচনে অংশ না নিতে অনেক ধরনের কৌশল অবলম্বন করেছিল, সেই কৌশলে বিএনপি মানে ফাঁদে পা দিয়েছে। আর এখন না, আমি 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 আমার কথা বলি, 2014 যদি বয়কট না করতো, শেখ হাসিনা তখন ওই যে ইলেকশন টাইমের যে সরকারটি, নির্বাচনকালীন সরকার যে গঠন করার চেষ্টা করেছিল, তখন যদি এরা থাকতো, কি করে বাংলাদেশে মির্জাফর পয়দা হয়, কি করে এই দেশের মধ্যে বেঈমান মুনাফিক তৈরি হয় যারা এদেশের মা বোনকে কখনো পাকিস্তানিদের হাতে তুলে দেয়, কখনো এদেশের শিশুদেরকে তারা বন্দি করে হাত পা কেটে সেই পৃথিবীর যে দাস ব্যবসায়ীগুলো রয়েছে, সেটা ওলন্দাজ, পর্তুগিজ, ইংরেজ, এরকম কি এই যে যাদেরকে বলা হয় যে সেই ভাস্কর পণ্ডিত, বিখ্যাত ডাকাত বর্গী, সেই বর্গী তাদেরকে সে বিক্রি করে দিত। আমাদের দেশের দেয়ার আর ম্যানি ম্যানি এজেন্ট। এখন আমাদের দেশের বহু মানুষ আছে যারা আদম পাচারের সাথে জড়িত। এদেশের অনেক শিশুদেরকে তারা পাচার করে। কেউ হলো এই শিশুদেরকে নিয়ে যৌনদাস বানায়, যৌনদাসী বানায়। কেউ আবার এই শিশুদের কিডনি, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ, রগ, বিভিন্ন জিনিস সেগুলো কুচি কুচি করে কেটে বিদেশের বিভিন্ন যারা এই মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসা বাণিজ্য করে কালোবাজারে, তাদের কাছে বিক্রি করে।
আমাদের এই ঢাকা শহরে তো অনেক যাকে বলা হয় নৃশংস গ্রুপ রয়েছে, যারা এই বিভিন্ন জায়গা থেকে শিশুদেরকে অপহরণ করে তাদের অনেককে তারা খাসি বানিয়ে ফেলে, মানে হিজড়া বানিয়ে ফেলে, হাত পা ভেঙে অপারেশন করে। আপনি কি দেখবেন যে অনেক লোক একেবারে 4টা হাত পা নেই, হাতের গোড়া থেকে কাটা, 2 হাতের গোড়া থেকে কাটা, 2 পায়ের গোড়া থেকে কাটা, জাস্ট এই ভিক্ষা করছে দেখলেই আপনার মনে হবে একে কিছু উপকার করি। কিন্তু কিভাবে এটা হলো সে আপনি জিজ্ঞাসা করলে সে বলতে পারবে না। ওকে ওইভাবেই তৈরি করা হয়েছে এবং এটার একটা বিরাট গ্যাং আছে এই শহরে, যারা এই ভিক্ষাবৃত্তিকে কেন্দ্র করে অপরাধ জগতের একটা বিরাট গ্রুপ তৈরি করে ফেলেছে। এই যে যারা আমাদের তৃতীয় লিঙ্গ আমরা যাদেরকে বলি, তাদেরকে কেন্দ্র করে একটা এই আমাদের মতো লোকদের একটা বিরাট গ্যাং রয়েছে, ভদ্রবেশী, হয়তো দেখবেন যে ধর্মকর্ম করে, কিন্তু তাদের কাজই হলো এরকম তৃতীয় লিঙ্গের লোক তৈরি করা, লালন করা, পালন করা, তাদের মাধ্যমে সন্ত্রাস তৈরি করে একটা অপরাধ জগৎ গড়ে তোলে। এই মানুষগুলো একেবারে সবাই আমাদের সমাজে বসবাস করা এক শ্রেণীর দুর্বৃত্ত। আর এই দুর্বৃত্তদের মধ্যে যাদের রাজনৈতিক ক্ষমতার বেশি, যাদের রাজনৈতিক কোয়ালিটি রয়েছে, রাজনীতির যাকে বলা হয় নেতৃত্বে দেওয়ার কোয়ালিটি রয়েছে, বাট ইন এ ব্যাড সেন্স। নেতৃত্বে দুটো রয়েছে, একটা ইতিবাচক আর একটা হলো নেতিবাচক। যুদ্ধের ময়দানে মোহনলাল যেভাবে আছে, মীর জাফরও তো আছে, মীর মদন যেভাবে আছে, শিমফ্রে যেভাবে আছে, ওইভাবে বেঈমান মুনাফেক আর অনেক জেনারেল আপনার হাতে থাকবে। মীর মদন, মীর কাসিম, এরাও কিন্তু অনেক বড় বেঈমান ছিলেন মুক্তিযুদ্ধের, এই মানে পলাশির যুদ্ধের ইতিহাসে মীর কাসিম। তো যাই হোক, এনিওয়ে, আমাদের এই বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্ব বিভিন্ন সময় কখনো আমেরিকার কাছে, কখনো রাশিয়ার কাছে, কখনো চীনের কাছে, কখনো ভারতের কাছে এইভাবে বস্তা বন্দি করে এই বাংলাদেশের হাত পা লুলা করে, বাংলাদেশকে পঙ্গু করে, বাংলাদেশের একেবারে সর্বস্ব লুট করে এটিকে একটা জড় পদার্থ বানিয়ে, মূল্যহীন একটা জিনিস বানিয়ে বস্তায় ভরে এই বাংলার অনেক কুলাঙ্গার রয়েছে, যে কুলাঙ্গাররা ব্যাগ ভর্তি করে নিয়ে দিল্লিতে ঘুরে বেড়ায়, এখনো আগেও 1000 বছরের ইতিহাসে ঘুরে বেড়ায়, কিনো কেনো কেনো। অনেকে এই যে নব্য শক্তি, এখানে দিল্লি আমাদের কাছে পুরনো শক্তি 1000 বছরের, তারপরে শক্তি হিসেবে ধরুন আসলো লন্ডন, মানে ইংল্যান্ড, সেখানেও এরকম আমাদের দালাল ফড়িয়ার অভাব হয়নি। এরপর আমরা বিক্রি করেছি জাপানের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আমাদের এই বাংলা। ভারতের কাছে বিক্রি করেছি, পাকিস্তানের কাছে বিক্রি করেছি, জাপানের কাছে বিক্রি করেছি, এমনকি একটা সময় মায়ানমারের কাছে আমাদের এই দেশ বিক্রি করার জন্য দালালরা এভাবে ঘুরেছে, বেঈমানরা, মুনাফিকরা ঘুরেছে। এই কাহিনীগুলো ধারাবাহিকভাবে বলবো এবং এতে করে আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশ নিয়ে আসলে এখন কি হচ্ছে। আপনি যদি আজ থেকে 1000 বছর আগে ধরেন, অর্থাৎ 2026 সন আর 1026 সন কেমন ছিল আমাদের এই দেশটা। আজকের যে গুজরাট, এই যে নরেন্দ্র মোদীর বাড়ি, এখানে একটা বিশাল সাম্রাজ্য গঠিত হয়েছিল দক্ষিণ ভারতে, চৌল সাম্রাজ্য। চৌল সম্রাট রাজেন্দ্র, তিনি সেই দক্ষিণ ভারত থেকে ছুটে এসেছিলেন আমাদের এই এলাকা দখল করার জন্য। এই প্রথম দক্ষিণ ভারতের কোনো সম্রাট আমাদের এই জায়গায় এলেন, অর্থাৎ এই বাংলা, বিহার, উড়িষ্যাতে এলেন। কেন এসেছিলেন জানেন? এই যে এটাকে বলা হয় আমাদের উপমহাদেশের একমাত্র পানি যুদ্ধ, পানি নিয়ে যুদ্ধ। অর্থাৎ এই যে গঙ্গার যে প্রবাহ, এই প্রবাহটাকে তিনি ফিরিয়ে দিতে চাচ্ছিলেন অন্যদিকে। তো এটাকে যদি গঙ্গার এই প্রবাহটাকে তাকে ফিরিয়ে দিতে হয়, তাহলে এই জায়গাতে রাজনৈতিক শক্তি অর্জন করা দরকার। এর জন্য সেই 1000
1024 এবং 1025 সনে তিনি এই মাঝামাঝি সময়ের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যার এই অঞ্চল অধিকার করেছিলেন চোল সম্রাট রাজেন্দ্র। তো তার আগের ইতিহাস কি? তার আগের ইতিহাস শশাঙ্ক, তার আগের ইতিহাস পাল বংশ, এবং পাল বংশের পতনের পর সেন বংশ। এরপরে বিভিন্ন সময় আমাদের দেশে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পর আমাদের এখানে যে রাজত্বগুলো চলেছে, সুলতানি আমল চলেছে, আমরা পুরো সময়টাই দিল্লির অধীনস্থ ছিলাম। আর তার আগে এখানে সামন্ত রাজারা কাজ করতেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো যে আজ আমরা যে বাঙালি জাতীয়তা বলি বা বাঙালি জাতীয়তাবাদ বলি বা বাংলাদেশের জাতীয়তাবাদ বলি, এটা কিন্তু গঠিত হয়নি। মানে এটা কোনো জাতিসত্তা আমাদের হাজার বছরের ইতিহাসে গঠিত হয়নি। এখানে একটা গাঙ্গেয় বদ্বীপ, সেই বদ্বীপে যারা এসেছেন তারা সবাই বিভিন্ন এলাকা থেকে উদ্বাস্ত, টিকতে পারেননি। এখানে এসছেন, বন জঙ্গলে বসবাস করেছেন, এবং তাদের রক্তের মধ্যে হীনমন্যতা, অসভ্যতা, চুরি, ডাকাতি, রাহাজানি এই জিনিসগুলো ছিল। যেভাবে আসছে এখানে, মানে আমাদের এই যে জনগোষ্ঠী, সেখানে আপনাকে দ্রাবিড় সংস্কৃতিতে যেতে হবে। এটাকে আপনাকে বুঝতে হলে দ্রাবিড় সংস্কৃতিতে যেতে হবে। তো সেখান থেকে আসলো, ফলে আমরা কোনো জাতি গঠন করতে পারিনি, এমনকি কোনো গোত্র গঠন করতে পারিনি। ভারতের, পাকিস্তানের বিভিন্ন এলাকাতে বড় বড় বিখ্যাত গোত্র আছে, কিন্তু আমরা কোনো জাতীয় গঠন করতে পারিনি, কোনো গোত্র গঠন করতে পারিনি, ফলে কোনো জাতীয়তাবাদও তৈরি হয়নি। এমনকি ভাষা, আমরা কোনো ভাষাও গঠন করতে পারিনি। আমাদের যে ভাষা, এই বাংলা ভাষা, এটা ধীরে 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 গড়ে উঠেছে। এটা আরাকান রাজসভাতে কবি আলাউলের জমানাতে সপ্তদশ শতাব্দীতে। এর আগ পর্যন্ত কোনো বাংলাই ছিল না। এই সংস্কৃতিতে কিছু শব্দ বিভিন্নভাবে, এই যে আমরা বাংলা যে কথা বলি, বাংলাকে নিয়ে আমাদের যে জাতীয়তাবাদ, এটা 1952 সনে তৈরি হয়েছে ভাষা আন্দোলনের মাধ্যমে। এর আগে বাংলা কেন্দ্রিক যা কিছু আছে কোনো জাতীয়তাবাদ তৈরি হয়নি। তো বুঝতে পারছেন আমাদের ভিত্তিটা, মৌল ভিত্তিটা কত দুর্বল। এই যে এখন বাংলাদেশি জাতীয়তাবাদ বলা হয়, বাংলা জাতীয়তাবাদ বলা হয়, ইট ওয়াজ নেভার হ্যাপেন্ড বিফোর 1971। মানে 71 সনের আগে এই জাতীয়তাবাদই ছিল না। যখন মুক্তিযুদ্ধ হয়ে গেল, তখন যারা আমাদের জ্ঞানীগুণী, তখন তারা বললেন যে আমাদের একটা জাতীয়তাবাদ দরকার। ভূখণ্ড তো পেলাম, সেই জাতীয়তাবাদটা কি হবে? বাংলা হবে, বাঙালি জাতীয়তাবাদ হবে। আবার যখন জিয়াউর রহমান সাহেব এলেন, তিনি বললেন যে না, বাংলা জাতীয়তাবাদ তো হলে সেটা সেই বাংলা, বিহার, উড়িষ্যা হয়ে যায়, আসামের বাংলা হয়ে যায়, ত্রিপুরার বাংলা হয়ে যায়, তারপরে পশ্চিমবঙ্গের বাংলা হয়ে যায়, এটা নিয়ে একটা ঝামেলা হবে, ফলে বাংলাদেশের জাতীয়তাবাদ। দুটোরই কিন্তু যুক্তি আছে, কিন্তু এটা কিন্তু খুব তড়ি ঘড়ি করে করা হয়েছিল। বিফোর 1971 আমাদের এই জাতীয়তাবোধই জাগ্রত হয়নি। আমাদের শুধু রাজনৈতিক অধিকার চেয়েছে, আমরা স্বায়ত্ত শাসন চেয়েছি, কিন্তু একটা ভাষার ভিত্তিতে একটা রাষ্ট্রের ভিত্তিতে একটা জাতীয়তাবাদ, এটা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আপনাকে অ্যাংলো স্যাক্সন, যেটা ইংল্যান্ডে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, সেটা বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে যে রেড ইন্ডিয়ান জাতীয়তাবাদ, আপনাকে বুঝতে হবে আরব, প্যান আরব জাতীয়তাবাদ, আপনাকে বুঝতে হবে চৈনিক জাতীয়তাবাদ, আপনাকে বুঝতে হবে পার্সিয়ান জাতীয়তাবাদ, অ্যাংলো ইউরোপিয়ান জাতীয়তাবাদ বুঝতে হবে। আদারওয়াইজ আপনি বাংলা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ গড়তে পারবেন না। মহাত্মা গান্ধী যখন এলেন, তখন তিনি প্রথম যেটা করতে পেরেছিলেন সেটা হলো ভারতীয় জাতীয়তাবাদ, দ্য ইন্ডিয়ান ন্যাশনালিজম। অথচ ভারতবর্ষের ইতিহাসে ভারত যে শব্দটি, এই শব্দটিকে ধারণ করে ইন্ডিয়ান ন্যাশনালিজম বা ভারতীয় জাতীয়তাবাদ, এটা ভারতের 5000 বছরের ইতিহাসে তৈরি করতে পারেনি। যেটা মহাত্মা গান্ধীকে কেন ফাদার অফ দ্য নেশন বলা হয়, তিনি প্রথম এই 5000 বছরের ইতিহাসে ভারতকে একটা ন্যাশনালিজমে
দাঁড় করিয়েছেন, তার প্রেক্ষিতে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, স্বাধীনতা লাভ হয়েছে, স্বাধীনতার আন্দোলন হয়েছে, হোয়াট এভার মেবি, হি ইজ দ্য ফাদার অফ নেশন। কিন্তু রামকে কিংবা ভারতকে ভারতের ফাদার অফ দ্য নেশন বলা হয় না, কিংবা পঞ্চপাণ্ডবকে ভারতের জাতির পিতা বলা হয় না। ভারতের অন্য কেউ এই ন্যাশনালিজমটা জাগ্রত করতে পারেনি। তো সেই ন্যাশনালিজম যে জাগ্রত করে সেই আসলে জাতির পিতা হয়। সম্রাট আকবরকে ভারতের জাতির পিতা বলা হয় না। হি দ্য ফাইনেস্ট এভার, যাকে বলা হয় আমরা ওয়ার্ল্ড এভার হ্যাজ সিন। এরকম পৃথিবীতে মানে খুব অল্প কয়েকজন সম্রাট যাদের মধ্যে আছেন তিনি সম্রাট আকবর। বা শিবাজির কথা নিয়ে ভারত এখন খুব বলছে, কিন্তু শিবাজিকে কি আপনি বলেন তো, নরেন্দ্র মোদীকে বলেন তো শিবাজিকে জাতির পিতা বানান, সমস্ত ভারত বিভক্ত হয়ে পড়বে। এর কারণ হলো সে ভারতীয় জাতীয়তাবাদকে করেন, সে হিন্দুয়ানা করেছে, একটা ধর্মকে সে নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছে। তদ্রূপ বাঙালিকে যদি আপনি খুঁজতে যান, তাহলে এই বাঙালি জাতীয়তাবাদ কে তৈরি করেছিল? এটা এই দুজন লোককে, আপনি বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান, এই দুজনকে তারা এই জাতীয়তাবাদটাকে তারা সামনে নিয়ে এসেছিল। অথচ আপনি আবুল হাশিম, তাদের চেয়ে অনেক জ্ঞানী আবুল হাশিম ছিলেন, হোসেন শহীদ সরওয়ার্দী ছিলেন, বাংলাদেশে আরও শেরে বাংলা একটা ফজলুল হক ছিলেন, কিন্তু তারা কেউ বাঙালি জাতীয়তাবাদটাকে বা বাংলাদেশের জাতীয়তাবাদটাকে ধারণ করতে পারেনি, ফলে জাতি গঠন হয়নি। আবার এই যে 1757 সালে পলাশির যে প্রান্তর, যা কিছু হলো, তখনও বাঙালি জাতি ছিল না, বাঙালি জাতীয়তাবাদ ছিল না, বাংলা, বিহার, উড়িষ্যা এটা রাষ্ট্রসত্তা ছিল। তো যেটা বলছিলাম, সেই যে আগের আমল থেকে যেটা হলো যে আপনি আর আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারিনি, আমরা একটা জাতি গঠন করতে পারিনি, আমরা একটা ভাষা গঠন করতে পারিনি। আমাদের এই ভাষার ভিত্তিতে 52 সন থেকে খুব অল্প সময় গঠিত হয়ে আসছে। ফলে কি হলো, আমাদের যে মির্জাফরদের ইতিহাস, এই দেশ বিক্রি করার ইতিহাস, সত্যি করতে বাঙালিদের মধ্যে যারা বাঙালি, এটা আপনাকে ধরতে হবে 1971 থেকে, মুক্তিযুদ্ধ থেকে। এই মুক্তিযুদ্ধের আগের যত মির্জাফর, যত রাজা বাদশাহ সব বিদেশি, যত নাগরিক সব বিদেশি। এই ভূখণ্ডে সান অফ দ্য সয়েল আপনি কোথাও খুঁজে পাবেন না, এখানে খুঁজে পাবেন না। এই সান অফ দ্য সয়েল আসছে গুজরাট থেকে, সান অফ দ্য সয়েল আসছে আফগানিস্তান থেকে, আসছে মুর্শিদাবাদ থেকে, আসছে আপনার সেই ইসলামাবাদ থেকে, আসছে তুরস্ক থেকে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই এই শঙ্কর জাতির বীর্য আসেনি, এমন কোনো জায়গা নেই। এমন কোনো মানে যাকে বলে জরায়ু নেই পৃথিবীর, যে জরায়ু থেকে বাঙালির উদ্ভব হয়নি। পৃথিবীর সব নারীরা এখানে এসেছে, পৃথিবীর সব পুরুষ এখানে বীর্য দিয়েছে। তো এরকম একটা জাতিগোষ্ঠী। এই জাতিগোষ্ঠী যখন একটা ফরমেশনের রাষ্ট্রে আসলো, প্রথম রাষ্ট্র বঙ্গবন্ধুর নেতৃত্বে হলো, এই জন্য হি ইজ দ্য ফাদার অফ দ্য নেশন। তিনি একটা জাতীয়তাবাদের স্রষ্টা, তিনি একটা জাতির স্রষ্টা, তিনি একটা রাষ্ট্রের স্রষ্টা। তিনটা জিনিস কিন্তু একজনের ভাগ্যে ঘটে না। মানে আপনি একটা রাষ্ট্র তিনি উদ্যোগ নিলেন, তারই নেতৃত্বে একটা রাষ্ট্র হলো, তার নেতৃত্বে একটা জাতীয়তাবাদ হলো। তিনি একটা ভাষার ভিত্তিতে, একক একটা ভাষার ভিত্তিতে একটা রাষ্ট্রসত্তার জন্ম দিলেন। এসে একটা অসাধারণ ইউনিক, আপনি এটা কাউকে পাবেন না, তার সমপর্যায়ের কাউকে পাবেন না। তো এগুলো বাদ দিয়ে আমি যেটা বলছি যে সেই 71-এ যখন যুদ্ধ হলো, একটা গ্রুপ এই দেশটাকে পাকিস্তানের কাছে বিক্রি করতে চাইলো। তা আগেও তারা বিক্রি করতে চাইলো, কিন্তু 71-এ যখন যুদ্ধের সময়, তখন এই যুদ্ধের সময় যখন আমরা ঘুরছি ফিরছি, ওই সময়টাতে যারা এই দেশকে পাকিস্তানের কাছে বিক্রি করতে চেয়েছে, সেটা রাজাকার, আলবদর, আশামস, কিংবা খন্দকার মুশতাক গং, যারা মুক্তিযোদ্ধাদের মধ্যে লুকিয়েছিলেন, তাদের মতো পাপিষ্ট পাষণ্ড এই পৃথিবীর কোনো ইতিহাসে পাবেন না। আচ্ছা, এরপরে যে গ্রুপটি স্বাধীনতার পরে দিল্লির কাছে আমাদের স্বাধীনতা বিক্রি করতে চেয়েছিল, আওয়ামী লীগের যে অংশটি বিক্রি করতে চেয়েছিল, তারাও এই মির্জাফরের স্রষ্টা, ফাদার অফ দ্য মির্জাফর বাংলাদেশে। এরপরে জিয়াউর রহমানের জমানা এলো, ওই সময়টাতে একটা অংশ
দেশটাকে আবার পাকিস্তানের হাতে তুলে দেবে, আবার ভারতের কাছে তুলে দেবে। কেন ভারতীয় বাহিনী আসে না, কেন পাকিস্তান এখানে থাকতে পারবে না, এগুলো নিয়ে একটা বিভেদ হলো। ফলে জাতি গঠন আর যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই জাতি আর গঠন হলো না, ভাষাটাও আর গঠন হলো না, জাতীয়তাবাদও গঠন হলো না, এবং টিল নাও এখন পর্যন্ত সেইভাবেই চলছে। আমরা এখনো মনে করছি যে আমাদের আরবি শেখা দরকার, উর্দু শেখা দরকার, তারপর আমাদের ইংরেজি শেখা দরকার, ফ্রেঞ্চ শেখা দরকার, স্প্যানিশ শেখা দরকার, হিন্দি শেখা দরকার, কিন্তু বাংলাটা যে খুব ভালো করে শেখা দরকার এটা আমাদের কেউ বলছে না। আমাদের রাজনীতিবিদদেরকে আপনি যদি নির্ভুলভাবে ২ লাইন বাংলা লিখতে বলেন, বলতে বলেন, বাংলা ব্যাকরণ বলতে বলেন, তাদের রক্তবমি হয়ে যাবে। তাদের পেটের মধ্যে যদি সে ১ মাসের কোষ্ঠকাঠিন্য থাকে, তাদেরকে যদি বলা হয় যে আপনি এই তৎসম এবং তদ্ভব এই শব্দগুলো ২০ থেকে ২৫টি শব্দ লিখতে হবে এবং ১০ থেকে ১২টি বাক্য তৈরি করতে হবে, ভয়ে এবং আতঙ্কে আদারওয়াইজ আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, রাজনীতি করতে পারবেন না, আপনাকে গিলোটিনে মেরে ফেলা হবে এবং এটি লাইভ প্রচার করা হবে যে আপনি বাংলাদেশে রাজনীতি করেন, আপনি বাংলা ভাষা জানেন না। আপনি গিয়ে দেখবেন ভয়ে এবং আতঙ্কে তাদের পেটের মধ্যে ১ মাসের যে কোষ্ঠ জমা হয়ে আছে, সে ১ মাসের কোষ্ঠ মুহূর্তের মধ্যে সেটা ডায়রিয়া হয়ে যাবে। এই হলো বাংলা ভাষা। ইতিহাস বলতে বলেন, তারা সবকিছু তাদের মুখ দিয়ে বের হবে, কিন্তু ইতিহাস বের হবে না। ইতিহাস ছাড়া তো রাজনীতি হয় না। বুঝতে হলে আপনাকে ইতিহাস জানতে হবে। আর এই ইতিহাস না জানার কারণে কি হচ্ছে, মানুষ ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে ঈমান হারিয়ে ফেলে। মানুষ ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে মীর জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ হওয়ার জন্য পাগল হয়ে যায়। একটা ছোট্ট উদাহরণ দেই। জেলখানাতে মানে অনেক ঘটনা ঘটে। আমাকে একদিন তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন তিনি বলছিলেন এই কাহিনী। তো আমি যে রুমে ছিলাম সেই রুমটিতে একসময় সালমান এফ রহমান সাহেব ছিলেন, তারপর প্রয়াত নাসিম সাহেবও ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব যে রুমটাতে ছিলেন কাশিমপুর কারাগারে, আমি ঠিক সেই রুমটাতে ছিলাম। তো সালমান এফ রহমান সাহেব সম্পর্কে গিয়াসউদ্দিন আল মামুনের যে বক্তব্য, তিনি বললেন যে তিনি জেলখানায় ঢুকে 1/11-এর সময় ভীষণ রকম অনুতপ্ত ছিলেন এবং তিনি সারাক্ষণ কান্নাকাটি করতেন, নামাজ পড়তেন আর তওবা করতেন এবং বলতেন যে তিনি যদি বের হতে পারেন আর বের হয়ে তিনি আর এই কাজ করবেন না। কিন্তু যখন তিনি বের হলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলো, তার অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে তিনি অপকর্ম শুরু করলেন। আল্লাহ যে তাকে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতটা অস্বীকার করলেন। তো এই যে দেখেন, মানুষ যখন ক্ষমতা পায় তখনই সে জগৎ শেঠ হতে চায়, খুব দ্রুত সে টাকা উপার্জন করতে চায় ক্ষমতাকে ব্যবহার করে। আর এখান থেকে তার মির্জাফরি শুরু হয়। শেখ হাসিনার যে পতন, সেই পতনের মধ্যে দেখেন একটা গ্রুপ তাকে দিল্লির দিকে নিয়ে যেত, আর একটা গ্রুপ তাকে আমেরিকার দিকে আর পাকিস্তানের দিকে নিয়ে যেত। এই সালমান এফ রহমান গ্রুপ, তারা এই আমেরিকা এবং পাকিস্তানের এই গ্রুপের মধ্যে ছিল। সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ যে কাজকর্মগুলো রয়েছে, সেই কাজকর্মগুলো মুহূর্তের মধ্যে শেখ হাসিনার এই মুহূর্তের যে গোপনীয় কথাবার্তা, এই যারা মার্কিন ডিপ স্টেটের এজেন্ট সরকারের মধ্যে ছিল, তারা ইসলামাবাদে পৌঁছে দিত, আইএসআইকে পৌঁছে দিত এবং আমেরিকাকে পৌঁছে দিত। এমনকি এই যে হেলিকপ্টারের শেষ মুহূর্তের ঘটনাও কিন্তু তারা জানত। সবচেয়ে মূল ব্যাপারটা হলো যে আপনি দেখেন শেখ রেহানার আর সালমান এফ রহমানের একটা ঘটনা। যদি পাকিস্তানি শেষ মুহূর্তে অর্থাৎ ৬ ঘন্টা আগে তারা যদি শেখ হাসিনাকে পিক আপ না করত, এই যে তাকে যেখান থেকে নেওয়া হবে, এই ঘটনাটা মার্কিন ডিপ স্টেটের যারা লোকজন শেখ হাসিনার মধ্যে ছিল, যারা গণভবনের নিরাপত্তার দায়িত্বে ছিল,
যারা শেখ হাসিনার আশেপাশে ছিল তাদেরকে ভারতীয় র জানতে দেয়নি। যদি জানতে পারত তাহলে ওখানে শেখ হাসিনা শেখ রেহানাকে পাড়িয়ে মারত এবং তার লাশ গণভবনের সামনে ঝুলিয়ে রাখা হতো। মার্কিন ডিপ স্টেটের এই মির্জাফররা শেখ হাসিনার কাছাকাছি ছিল। ডাক্তার ইনুস বা অন্য যারা আছে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, শেখ হাসিনার আশেপাশে ছিল। এবং সেটার প্রমাণ হলো যখন শেখ হাসিনা চলে গেছে, উড়ে গেছে, এই ডিপ স্টেটের এজেন্টদের অনেক কথা, অনেক বক্তব্য এখন ফাঁস হয়ে গেছে। দে ওয়ার সারপ্রাইজ, কিভাবে গেল? দে ওয়ার সারপ্রাইজ যে তাই নাকি ওখান থেকে হেলিকপ্টারে যাওয়া হবে, মানে দে ওয়ার সারপ্রাইজ। কারা কারা সারপ্রাইজ হয়েছে? নতুন সরকারের বয়স মাত্র 2 মাস 10 দিন বা 15 দিন, 2.5 মাস। আর প্রথম সংসদ সদস্য, প্রথম মন্ত্রী এবং প্রধানমন্ত্রী যারা এই ক্ষমতা গ্রহণ করেছেন, তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশে যে বিষয়গুলো করা দরকার অগ্রাধিকার ভিত্তিতে, সেই বিষয়গুলো তারা সম্ভবত করছেন না। সম্ভবত কি, আমার কাছে তাদের চিন্তা চেতনা রিড করার মতো কোনো অবস্থা দেখা যাচ্ছে না, বরং প্রতি মুহূর্তে যে কাজগুলো করছেন, যে কথাগুলো বলছেন, যা কিছু ঘটছে, এগুলো সরকারের যারা সমালোচক তাদের কাছে একটা অস্ত্র চলে যাচ্ছে। মূল ব্যাপার হলো রাজনীতিতে সমালোচনা হবে। একটা প্রধানমন্ত্রীর যে পদ, ইটস এ পাবলিক পোস্ট, তাকে নিয়ে আমরা সবাই সমালোচনা করব। এমনকি সমালোচনা করতে করতে গিয়ে অনেক সময় নির্মম এবং নিষ্ঠুর কথাবার্তা হবে। এটা কখনো প্রধানমন্ত্রীর শান শকতকে নষ্ট করে না। কিন্তু যখন প্রধানমন্ত্রী কোনো একটা বিষয় নিয়ে যখন ট্রল হয়, হাস্যরস হয়, ফান করা হয়, মজা করা হয়, কৌতুক তৈরি করা হয়, তখন এই পদটির যে গাম্ভীর্য এটা নষ্ট হয়ে যায়। এটিকে অনেকটা ডাল ভাতের মতো মনে হয়। আর যিনি এই পদে থাকেন তার মর্যাদা হানি হয়। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, এমনকি সরকার প্রধান যিনি রয়েছেন প্রধানমন্ত্রী, তার কাছে এই বিষয়গুলো কতটা গ্রহণযোগ্য, বা তিনি এই যে তাকে নিয়ে যে ট্রল করা হচ্ছে, এই ট্রলের বিষয়টা তিনি লক্ষ্য করেছেন কিনা, এই কথাগুলো বলা দরকার। বলা দরকার এই কারণে যে তিনি তো আসলে আমাদের সবার মর্যাদার প্রতীক। যাই বলেন না কেন, তিনি যখন জাতির সঙ্গে ভাষণ দেবেন, আমরা তো দেখব প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যখন দেশের বাইরে যাবেন, তিনি যেভাবে ওই দেশে অ্যাকসেপ্টেড হবেন, রাষ্ট্রনায়কদের সঙ্গে তার কথাবার্তা হবেন, সেই জিনিসগুলোর যে শুরুটি, এটি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে তাকে শিখিয়ে দিতে হবে, তাকে প্র্যাকটিস করে দিতে হবে, তাকে অভ্যস্ত বানাতে হবে। আদারওয়াইজ বিশ্ব মানচিত্রে গিয়ে বা বড় বড় মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে, হ্যান্ডশেক করতে গিয়ে, তাদের সঙ্গে পারস্পরিক বৈঠক করতে গিয়ে জিনিসটা দৃষ্টিগত হবে। আজ আপনি দেখেন, বহু আগে, কত আগে, এখন তারেক রহমান সাহেবের বয়স 62 বছর, জিয়া রহমান সাহেবের বয়স কত ছিল? খুবই অল্প। কিন্তু সেই বয়সে তিনি যখন হোয়াইট হাউসে বক্তব্য দিচ্ছেন, তাকে কি আপনার প্রেসিডেন্টের মতো মনে হয়নি? বা তার মা যখন সেই জাতিসংঘে যেতেন, তার ডান পাশে কে বসতেন, বাম পাশে কে বসতেন, তাকে কেমন মনে হতো? তিনি যখন কোনো গ্লোবাল কনফারেন্সে সেই তার যে শাড়ি, সেই বিখ্যাত যে শাড়ির যে রং, সেই যে রং, শাড়ির রং এবং গোলাপি রঙের যে শাড়ি, তার হেয়ার স্টাইল, তার চশমা এবং তার গলার যে মুক্তোর মালা, তার সঙ্গে সঙ্গে তার কানের যে অলংকার, হাতের একটা ঘড়ি, কালো রঙের একটা ঘড়ি, ছোট্ট একটা ঘড়ি, এটাতে তার যে ব্যক্তিত্বময়তা ফুটে উঠত। কেউ কি জিজ্ঞাসা করতো তিনি অক্সফোর্ডে পড়েছেন না হার্ভার্ডে পড়েছেন? ওই ভাবমূর্তি দেখে মনে হতো সে ইজ লিডার। যেহেতু শেখ হাসিনা পতিত, তার কথা বললাম না, আমি তার বাবার কথা বলি, বঙ্গবন্ধুর কথা বলি, এরশাদের কথা বলি। বিশ্ব মানচিত্রে যখন এরশাদ যেতেন, তার হেয়ার স্টাইল, তার ইংরেজি, তার কথা বলা, তার চশমা,
এভরিথিং। তিনি যখন কোট টাই পরতেন, তিনি যখন অন্য পোশাক পরতেন, মানে প্রত্যেকটা জিনিসই অনুকরণীয় ছিল। সেম বঙ্গবন্ধু তো আনবিলিভেবল। বঙ্গবন্ধুর সামনে যারাই বসেছে, সেটা সৌদি আরবের বাদশাহ বলেন, ফিদেল ক্যাস্ট্রো বলেন, আনোয়ার সাদাত বলেন, তিনি জোট নিরপেক্ষ যে আলজিয়ার্সে বৈঠক হলো 1973-তে, তিনি যে সেখানে গেলেন, অথবা তিনি যে ইসলামাবাদে গেলেন ওআইসি সম্মেলনে, তার ছবিগুলো দেখেন। বঙ্গবন্ধুর জামানাতে পৃথিবীতে এমন কেউ ছিল না যার পাশে দাঁড়ালে মানে মনে হতো বঙ্গবন্ধু তার চাইতে কম যোগ্যতা সম্পন্ন, অথবা বঙ্গবন্ধুর চাইতে ওই লোকটা বেশি যোগ্যতা সম্পন্ন। বাঙালির যে শুরুটা হয়েছিল, এই রাষ্ট্রের যে শুরুটা হয়েছিল বঙ্গবন্ধুকে দেখে। তিনি যেখানে যেতেন, মানে তিনি যেমন ইংল্যান্ডে গেলেন, তখন তো তিনি সরকার প্রধান না, তিনি পাকিস্তানের কারাগার থেকে বের হলেন। তিনি অলংকারিক রাষ্ট্রপ্রধান, মানে মুক্তিযুদ্ধের সময় তাকে রাষ্ট্রপ্রধান করা হয়েছিল, ও এতটুকু তার যোগ্যতা। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী দৌড়ে চলে এলেন এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য। আচ্ছা, এরপর তারপর তিনি সেই এডওয়ার্ড হিথ, যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দরজা খুলে তাকে উঠালেন সেখানে। রয়্যাল, যাকে বলা হয় ব্রিটিশ রয়্যাল আর্মির মিলিটারির যে জেট, সেই জেট প্লেনে করে তিনি দিল্লিতে এলেন। ব্রিটিশ সরকার তাকে সেটা উপহার দিল। ক্যান ইউ ইমাজিন দ্য রেসপেক্ট অ্যান্ড অনার বঙ্গবন্ধু? আপনি কখনো শুনেছেন যে ব্রিটিশ জাতি তাদের রয়্যাল এয়ারফোর্স, সেই এয়ারফোর্সের কোনো প্লেন দিয়ে পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে প্রোটোকল দিয়ে তারা পাঠাইছে 200 বছরের ইতিহাসে? এমনকি কোনো আমেরিকান কোনো প্রেসিডেন্টকে? নেভার, কখনো হয়নি। বঙ্গবন্ধু একা পেয়েছেন। তো সেই পোর্টফোলিও, তিনি যখন সুইজারল্যান্ডে গেলেন, বঙ্গবন্ধুর একবার গল ব্লাডারে অপারেশন হলো, ইংল্যান্ডে তিনি গেলেন এবং সেখান থেকে শরীরটা তার ভালো লাগছিল। ডাক্তাররা পরামর্শ দিলেন যে তিনি সুইজারল্যান্ডে তার কয়েকদিন সময় কাটানো দরকার। তো তিনি সুইজারল্যান্ডে গেলেন। এই খবর সুইজারল্যান্ডে গেল। সুইজারল্যান্ড কোনো জাতিসংঘের সদস্য না। সুইজারল্যান্ডের পুরো ক্যাবিনেট চলে আসলো এবং তারা সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গাতে, সবচেয়ে সুন্দর যে হোটেলটি, সেই হোটেলে তারা বঙ্গবন্ধুকে রাখলেন উইথ অল গ্রুপ, এবং সমস্ত ব্যয়ভার সুইস গভর্নমেন্ট দিল। আচ্ছা দেখান তো, সুইজারল্যান্ডের মতো একটা নাকুচু জাতি, যারা জাতিসংঘের সদস্যপদ হয়নি দীর্ঘদিন, সেই সুইজারল্যান্ডের সরকার কারো কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের যে ভার বহন করেছে, ব্যয়ভার বহন করেছে, নিজেকে সেলিব্রেট, মানে সেই দেশে তারা থাকতে গেছে এবং সুইজারল্যান্ড সরকার সেই বিল দিয়েছে পার্সোনাল ট্রিপের, তাদের 100 বছরের ইতিহাস আপনি দেখাতে পারবেন না। অনলি ওয়ান হ্যাপেন্ড, দ্যাট ফর বঙ্গবন্ধু। তো সেই বঙ্গবন্ধুকে রিপ্রেজেন্ট করা সেই যে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের পোর্টফোলিও, যেটি জিয়াউর রহমানের লিগেসি দিয়ে শুরু হয়েছে, যেটি এরশাদ দিয়ে শুরু হয়েছে, যেটি বেগম জিয়া শেখ হাসিনাকে দিয়ে শুরু হয়েছে, সেটা এখন তারেক রহমানের হাতে। কাজেই তার বক্তব্য, তার ইংরেজি উচ্চারণ, তার বাংলা উচ্চারণ, তার ব্যক্তিত্ব, তার পোশাক আশাক, সব কিছুর উপর আমাদের অধিকার আছে, তুচ্ছে। আর সেইভাবেই তাকে আমাদেরকে গড়ে তুলতে হবে, বলতে হবে। ফলে এখন তিনি কথায় কথায় বলছেন আই হ্যাভ এ প্ল্যান। তাকে এই কথাটা যে লিখে দিয়েছে, শিখিয়ে দিয়েছে, সে ভুল করেছে। আই হ্যাভ এ প্ল্যান, এটা নিয়ে এখন টিটকারি হচ্ছে, মস্কারা হচ্ছে। যেখানে সরকারের ন্যূনতম একটা জিনিস হচ্ছে, সেখানে বলছে আই হ্যাভ এ প্ল্যান। এগুলো আসলে মানে কোনো অবস্থাতেই, আপনি দেখেন বঙ্গবন্ধুর যে কথাগুলো সব তার নিজের কথা, সব তার গোপালগঞ্জের কথা, তার ইংরেজি ভাঙা ভাঙা ইংরেজি, তার উর্দু আরো ভাঙা ভাঙা উর্দু, তার বাংলা গোপালগঞ্জের বাংলা।
তার পোশাক আশাক তার একান্ত নিজের পোশাক, হি হ্যাজ হিজ ওন ড্রেস কোড। জিয়াউর রহমানের ওন ড্রেস কোড, বেগম খালেদা জিয়ার ওন ড্রেস কোড, শেখ হাসিনা নিজের ওন ড্রেস কোড। তাকে শিখিয়ে দিতে হয় না কোনো কিছু। জিয়াউর রহমান মানে তারেক রহমানকে যদি কোনো কিছু বলতে, আবার এদের যে ভাষাগুলো সবারই কিন্তু নিজেদের ভাষা আছে, দে হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। আপনি সেটা ট্রল করেন আর যা কিছু করেন, খালেদা জিয়ার ভাষা ছিল, শেখ হাসিনার, সবারই তার নিজস্ব ভাষা, নিজস্ব স্টাইল। তারেক রহমানেরও নিজস্ব সক্রিয়তা একটা স্টাইল থাকা লাগবে। সেটা আই হ্যাভ এ প্ল্যান, টেক ব্যাক বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, নো দিল্লি, কি দিল্লিও না, পিন্ডিও না, ঢাকা ঢাকা, এইগুলো তারেক রহমানের ভাষা নয়। তারেক রহমানকে তার নিজের মতো বাড়তে দেন না, তাকে তার নিজের মতো কথা বলতে দেন, সে নিজে যেটা বুঝে ওটাই বলতে দেন। এই যে এই কথাগুলো মানে উনি বলছেন বা ওনাকে যে দ্বারা বলাচ্ছে, এটা প্রায় সবগুলো কথা এখন ট্রল হচ্ছে। টেক ব্যাক বাংলাদেশ, দিল্লি না ঢাকা, নো দিল্লি, নো পিন্ডি, কি নো দিল্লি, দিল্লি না পিন্ডি না, ঢাকা ঢাকা ঢাকা। আচ্ছা গেল। এরপরে আই হ্যাভ এ প্ল্যান। আর এখন তো কার্ড, এই যে কার্ড নিয়ে কি যে ট্রল হচ্ছে, কথাবার্তা হচ্ছে। ফলে এই জায়গা থেকে তার পিতার জায়গায় লিগেসিতে যাওয়া, তার মায়ের লিগেসিতে যাওয়া, তার জন্য ভীষণ রকম যাকে বলা হয় এটা অসম্ভবের একটা ব্যবস্থা হয়ে গেছে। যার উদাহরণ দেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটো সেট তৈরি হয়েছে রাজনৈতিক ইতিহাসে। একটা সেটের অধিকর্তা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে এরকম সেট আর তৈরি হয়নি, কখনো এরকম সেট তৈরি হয়নি। তো এই সেটটি যেমন আসম আব্দুর রব, জাতীয় চার নেতা আব্দুর রাজ্জাক, শাহজাহান সিরাজ, তোফায়েল আহমেদ, সিরাজুল আলম খান সহ এই সেটগুলো, এরা সবাই মেধাবী, ভালো বংশের, অর্থবিত্ত। সে তুলনায় বঙ্গবন্ধু তাদের নেতা ছাড় কিছুটা, কিন্তু আপন নেতৃত্ব গুণে বঙ্গবন্ধু এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন যে এই যে বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুকে বসিয়েছে, তারা সবাই বঙ্গবন্ধুর পায়ের কাছে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কাদের সিদ্দিকী, এই যে তার যে অস্ত্র, 10 থেকে 12,000 অস্ত্র, তিনি বঙ্গবন্ধুর পায়ের কাছে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, গর্ব করছেন। এটা হলো নেতৃত্ব, নেতা হতে হবে। এই নেতাকে ভুং ভাং ইংরেজি বলতে হবে, এই নেতাকে ভুল ভাল ইংরেজি বলতে হবে, এই নেতাকে ধার করা কথা বলতে হবে, নট লাইক দ্যাট। নেতা বললে হবে আমার কম্বলটা গেল কই, চাটার দলরা সব চাইটা খেয়ে ফেলছে, এতেই হয়, আর কিছু লাগে না, এতেই হয়। তাকে আই হ্যাভ এ ড্রিম বলতে হয় না, আই হ্যাভ এ প্ল্যান বলতে হয় না। এটা হলো নেতা। জিয়াউর রহমান তো ভাষণই দিতে পারতেন না, কোনো ভাষণই দিতে পারতেন না। তার ভাষণগুলো এখন আপনার কাছে মনে হবে হাস্যকর, কিন্তু তার কর্ম তাকে মহিমান্বিত করে ফেলেছে, তার স্পিড তাকে মহিমান্বিত করে ফেলেছে। বেগম খালেদা জিয়া তো ভাষণ দিতে পারতেন না, শেখ হাসিনা ভাষণ দিতে পারতেন না। শেখ হাসিনা তো মানে কি বলবো, কোনো ভাষণ, শেখ হাসিনা, খালেদা জিয়া, তার দলের মধ্যে যে সমস্ত লোক চমৎকার ভাষণ দিতেন, বি চৌধুরীর ভাষণ আর খালেদা জিয়ার ভাষণ কি এক? কিন্তু মানুষ কি করতো? খালেদা জিয়ার ভাষণে শুনতো, তিনি তার নিজের কথা বলতেন। শেখ হাসিনার ভাষণ মানে তার দলের মধ্যে যে সমস্ত লোক ভাষণ দিতে পারতেন, সেটা শেখ হাসিনা কোনো ভাষণই না, কিন্তু মানুষ তো শেখ হাসিনার ভাষণ শুনতো। এর কারণ হলো তিনি একই কথা, একই জিনিস নিজের কথাই বলতেন। এই হলো রাজনীতি। ফলে এখানে আসলে শেখানো ভাষা দিয়ে রাজনীতি হয় না, এটা জনাব তারেক রহমান সাহেবকে বুঝতে হবে। তাকে গান বানায় দিচ্ছে সবাই, 12টা বাজায় দিচ্ছে। তাকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে? তাকে কেন খাল কাটার জন্য সেই যশোরের ওই যে তার যে বাবার যে গাল কি একটা প্রকল্প যেটা নিয়ে পিএইচডি করেছিল মহিউদ্দিন খান আলমকে, সেই খালের কাছে যেতে হবে? তাকে কেন সিলেটে গিয়ে দুলাভাই শব্দ শুনতে হবে? তাকে কেন নানা বাড়িতে যেতে হবে? এই জিনিসগুলো হু হ্যাজ গিভেন হিম দ্য অ্যাডভাইস? তাকে এই বুদ্ধিগুলো কে দিয়েছে, এই পরামর্শগুলো কে দিয়েছে? এগুলো তো গাং হয়ে গেছে, খাল না, পুরো গাং হয়ে গেছে। এখান থেকে কিভাবে তিনি যে তার যে আপন ভাবমূর্তিতে তিনি ফিরে আসবেন, তাকে কে বুদ্ধি দিয়েছে?
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মানে খাবার 150 টাকার খাবার খাইতে হবে। কে বুদ্ধি দিয়েছে ডিম দিয়ে আলু ভর্তা দিয়ে 150 টাকা দিয়ে সে সম্পাদকরে খাওয়াবে, বড় বড় রাজনীতিবিদরে খাওয়াবে, খাওয়াই আবার ছবি তুলবে? এই বুদ্ধি তাকে কে দিয়েছে? আচ্ছা, সে কি আওরঙ্গজেবের চাইতেও মহান ব্যক্তি, যে কিনা নিজের পেটের খাবার তিনি রাজকোষ থেকে একটা পয়সা নিতেন না, সিংহাসনে বসে তিনি বসে বসে এই রাজ্য চালাতেন। পৃথিবীর সবচেয়ে বড় ট্রেজারি ছিল তার। সারা পৃথিবীর 33% জিডিপি ছিল যে সিংহাসনের, সেই সিংহাসনের 53 বছরের সম্রাট আওরঙ্গজেব। আচ্ছা, এবং এই সিংহাসনের মানে 33% জিডিপির তার ট্রেজারি, পৃথিবীর সবচেয়ে বড় মিলিটারি, 15 লক্ষ ছিল তার সোলজার ওই আমলে। 15 লাখ, এখনো ভারতে 15 লক্ষ সোলজার নেই। তিনি যে সিংহাসনে বসতেন, ময়ূর সিংহাসন, মানব জাতির ইতিহাসে এত দামি সিংহাসন অতীতে তৈরি হয় নাই, ভবিষ্যতে তৈরি হয় নাই। তিনি যে প্রাসাদে বাস করতেন, দ্য রেড ফোর্ট অফ দিল্লি, এত বড় লাক্সারি প্রাসাদ পৃথিবীর আর কোথাও তৈরি হয়নি। তারেক রহমান সাহেবের উচিত এইগুলো দেখে আসা। এখানে বসে তিনি যে ময়ূর সিংহাসনে বসতেন, সেখানে বসে বসে তিনি রাজকর্ম পরিচালনা করতেন, শুনতেন, এবং ঘন্টার পর ঘন্টা বসে বসে তিনি টুপি সেলাই করতেন। তার এক্সপার্টিস এমন হয়ে গেছিল যে তিনি ওই জাস্ট টুপি বনন করতে পারতেন, কোরআন শরীফ নকল করতেন, এবং এইগুলো নিলামে বিক্রি করতেন। রাজার জিনিসগুলো নিলামে বিক্রি করতেন এবং সেটা দিয়ে তিনি তার নিজের ঘর সংসার চালাতেন। আমি নিজে দেখে আসছি, সে যে রুমে থাকতো এবং সে যে মসজিদে পড়তো, ছোট্ট একটা মতি মসজিদ তার বাসার পাশে ছিল। অবসর সময় তিনি এই কাজগুলো করতেন। তার ঘরের কোনো প্রাইভেট চাকর বাকর ছিল না। নিজে রান্না করতেন, তার স্ত্রীকে সাহায্য করতেন এবং নিজের ঘর নিজে মুছতেন। তার